আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ব সক্ষমতায় চালু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সঞ্চালন লক্ষ্যমাত্রা অর্জন করল। আজ 3:30টায় রূপপুর গোপালগঞ্জ 400 কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। রূপপুর গোপালগঞ্জের 400 কেবি লাইনে দীর্ঘ প্রায় 158 কিলোমিটার, টাওয়ারের সংখ্যা 414টি। এর আগে প্রথম ইউনিটে ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল। এরপর এই লাইনগুলোতে এই সংযোগ দেওয়া হয়েছে। 2022 সালে 30 জুন রূপপুর বাঘাবাড়িতে 230 কেবি সঞ্চালন লাইন এবং 2024 সালে 30 এপ্রিল রূপপুর বগুড়া 400 কেবি সঞ্চালন লাইন চালু করা হয়। জানাবো, গাজায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে, দিন দিন আরও খারাপ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিবাদীর বিরুদ্ধে এবার খেপেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, গাজায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, দখলদার ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করে। সংবাদপত্রটির মতে, গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি বিভাগ এবং ভারতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন এবং নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। এবারে জানাবো, তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ। বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে, অথবা রুশ বাহিনী পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্যের সীমানায়। এই বাস্তবতার সামনে রেখে তাই তৃতীয় বিশ্বযুদ্ধর প্রস্তুতি চলছে ইউরোপে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ব সক্ষমতায় চালু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সঞ্চালন লক্ষ্যমাত্রা অর্জন করল। আজ 3:30টায় রূপপুর গোপালগঞ্জ 400 কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। রূপপুর গোপালগঞ্জের 400 কেবি লাইনে দীর্ঘ প্রায় 158 কিলোমিটার, টাওয়ারের সংখ্যা 414টি। এর আগে প্রথম ইউনিটে ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল। এরপর এই লাইনগুলোতে এই সংযোগ দেওয়া হয়েছে। 2022 সালে 30 জুন রূপপুর বাঘাবাড়িতে 230 কেবি সঞ্চালন লাইন এবং 2024 সালে 30 এপ্রিল রূপপুর বগুড়া 400 কেবি সঞ্চালন লাইন চালু করা হয়। পিজিসিবির নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, রূপপুর গোপালগঞ্জে 400 কেবি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্তর মধ্য দিয়ে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন মাইলফলক স্পর্শ করেছে। 29 মে এই কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালন লক্ষ্যমাত্রা অর্জিত হল। প্রথম ইউনিটের বিদ্যুতের মাধ্যমে আমরা এখন পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎই ব্যবহার করতে পারছি। এই সঞ্চালন লাইন চালু হয়েছে, যেটি বাংলাদেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে, এমনটাই আশা প্রকাশ করছে অনেক বিশ্লেষক।
গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, দিন দিন আরও খারাপ হচ্ছে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে, এই পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে। স্কটল্যান্ডের সাংবাদিকরা জানতে চান, যুক্তরাজ্য গাজার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা। জবাবে স্টারমার বলেছে, গাজায় পরিস্থিতি অসহনীয় এবং দিন দিন আরও খারাপ হচ্ছে, এই কারণে আমরা মিত্রদের সঙ্গে কাজ করছি। তিনি আর বলেছেন, সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলতে চাই, মানবিক সাহায্য দ্রুত এবং যা পরিমাণে পৌঁছেছে তা কোনোভাবেই ভালো হচ্ছে না, এটি বর্তমানে পৌঁছাচ্ছে না, এর ফলে চরম ধ্বংসযজ্ঞ ঘটছে। এদিকে আজ উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে টিআরটি গ্লোবাল জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল ফালুজা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের দলকে লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় 4 জন নিহত হয়েছে। আরেকটি পৃথক ঘটনায় উপত্যকায় কেন্দ্রীয় অংশে আল বুরেস পৌরসভার একটি গাড়িতে ড্রোন হামলায় আরও 3 জন নিহত হয়েছে। এছাড়াও দক্ষিণ পশ্চিম গাজা শহরের আল দাহ চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় 13 বছর বয়সী মোহাম্মদ আল্লাম আবু আসি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মধ্যে আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে গতকাল গাজা উপত্যকায় মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ইসরায়েল। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। দখলদার বাহিনীর এই তীব্র গুলিবর্ষণে আরও ২ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। গ্রেটা থানবার্গকে নিয়ে গাজা উপত্যকায় রওনা দিয়েছে ত্রাণের নৌকা। বারবার ব্যর্থ অভিযান সত্ত্বেও গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙা এবং এই অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার আরেকটি প্রচেষ্টার অংশ হিসেবে অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছে জলবায়ু প্রচারক গ্রেটা থানবার্গ। ইতালির বন্দর থেকে ম্যাডলিক নামক নৌকায় তার সঙ্গে যাত্রা করেছে আরও কয়েকজন মানবাধিকার কর্মী। এক বিবৃতিতে থুনবার্গ বলেছেন, বিশ্ব দর্শক হয়ে থাকতে পারবে না। আমরা যে নীরবতা ও নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি তা মারাত্মক। ২০ লাখ মানুষ পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। গত ১৫ বছর ধরে ফ্রিডম ফ্লোটিলা নামক একটি আন্দোলনের অংশ হিসেবে বারবার সাহায্য চিকিৎসা সরবরাহে ভরা নৌকা গাজায় পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো ভেস্তে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ত্রাণে নৌকা গাজা উপত্যকার দিকে রওনা হয়েছে জলবায়ু প্রচারক গ্রেটা থানবার্গকে সঙ্গে নিয়ে। ২০১১ সালে পূর্ববর্তী একটি অভিযান ছিল, এমন প্রাক্তন ক্রু সদস্য মাইকেল কোলম্যান বলেছেন, জাহাজে থাকা ব্যক্তিরা ঝুঁকি ও গাজার উপকূলে পৌঁছানোর সম্ভাবনা যে কম সে সম্পর্কে ভালোভাবেই অবগত। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে তারা গাজার দিকে রওনা দিয়েছে। এটি সত্যি মানবিক দিক দিয়ে বিবেচনা করার মতো একটি বিষয়। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। সংবাদপত্রটির মতে, গত সপ্তাহে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ট্রেজারি বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদন অনুসারে ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা স্থগিত হয়ে গেছে। ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া তার মন্তব্যে এই তথ্য সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত হোয়াইট হাউস বা প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘোষণা করবে। সংবাদপত্রের মতে, ওয়াশিংটন সর্বশেষ ২১ মে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ট্রেজারি বিভাগ এখন থেকে কমপক্ষে ২ বার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেল বিক্রি এবং জব্দ করা ইরানি সম্পদের উপর প্রধান নিষেধাজ্ঞাগুলো সম্ভবত বহাল থাকবে। তবে ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা এই স্থগিতাদেশের সময়কাল এবং সুযোগ সম্পর্কে স্পষ্টতার অভাব নিয়ে উদ্বিগ্ন। কিছু কর্মকর্তারা বিশ্বাস করেন, এই পদ্ধতির উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আলোকে ভবিষ্যতে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার সাবধানতার সঙ্গে বিশ্লেষণ করা। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক।